আজ পাঠ করব অমৃতা ব্যানার্জির লেখা গল্প সুবীর মাছওয়ালা। সকাল 10:30। মাথার ওপর ঝাঁঝা করা রোদ। উদাসভাবে একটা কাপড়ের তৈরি বাজারের ব্যাগ হাতে নিয়ে 15 ক্রস রোড ধরে হাঁটছেন মনোময়বাবু। আজকাল রবিবার সকালটা ওনার এমন মনমরা হয়েই কাটে। আগে রবিবার মানে ছিল রাজসিক ব্যাপার। সকালে উঠে ছুটতেন বাজারে। সেদিন তরি তরকারি হতো গৌণ। প্রথমে পাঁঠার মাংসের দোকানে গিয়ে ভালো দেখে কিলোখানেক রেওয়াজি খাসি কিনতেন। তারপর সোজা গন্তব্য মাছ বাজার। পটলা, হারান, রবিন এরা সবাই মনোময়বাবুর বহুকালের পরিচিত মাছওয়ালা। ওদের সঙ্গে গল্প করতে করতে ঠিক যাচাই করা কাতলা, ইলিশ, পাবদা, ভেটকিটা ব্যাগে ভরে নিতেন। তার মধ্যে দেখা হয়ে যেত পরিচিত মানুষদের সঙ্গে। মাছ কেনার সঙ্গে চলত দেশ দুনিয়ার হাল হকিকত, রাজনীতি চর্চা। প্রায় বছরখানেক হলো চাকরি থেকে অবসর নিয়েছেন মনোময়বাবু। রিটায়ারমেন্টের পর কাগজপত্র গোছগাছ করে স্ত্রী কল্পনার চাপে পড়ে চলে আসতে হয়েছে প্রযুক্তিনগরী বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুতে মনোময়বাবুর একমাত্র মেয়ে দময়ন্তী থাকে। সে একটি বহুজাতিক সংস্থায় কাজ করে। একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে একাই থাকে দময়ন্তী। কল্পনা ও দময়ন্তীর অনেক দিনের ইচ্ছে ছিল মনোময়বাবু রিটায়ারমেন্টের পর বেঙ্গালুরুতে পুরো পরিবার একসঙ্গে থাকবে। বেঙ্গালুরু এসে মনোময়বাবু যে অখুশি তা বলা ভুল। নিজের সন্তানের সঙ্গে থাকতে কে না চায়। উপরন্তু ছুটির দিনে প্রায় এদিক সেদিক বেড়াতে যাওয়া হয়। শুধু এই মাছ কেনার নতুন পদ্ধতিতে মনোময়বাবু এখনও ধাতস্থ হয়ে উঠতে পারেননি। দময়ন্তী থাকে ইলেকট্রনিক সিটিতে। এখানে বাজার বলতে কেবল গগনচুম্বী শপিং মল। সবজি ও ফলের জন্য কিছু ঠেলাওয়ালা থাকলেও আলাদা করে কোনো মাছ বাজার নেই। শপিং মলের বেসমেন্টে বরফের মধ্যে মাছ ফেলে রাখে। তাও খুব বেশি ভ্যারাইটি নয়। ওই কাতলা, সাদা ও কালো 2 ধরনের পমফ্রেট, চিংড়ি আর কিছু সামুদ্রিক মাছ। এইভাবে মাছ কিনে কি আর সুখ আছে? হ্যালের কাছাকাছি অবশ্য প্রতি শনিবার একদম বাংলার মতো মাছ বাজার বসে। কিন্তু কল্পনা চান না মনোময়বাবু শুধু মাছ কেনার জন্য অত দূরে যান। কল্পনার মতে যেখানে বাস সেখানেই চাষ হওয়া ভালো। অগত্যা শপিং মলের শীততাপ নিয়ন্ত্রিত মাছ দিয়েই দুধের স্বাদ গলে মেটাতে বাধ্য হচ্ছেন মনোময়বাবু। হাইপার মার্কেটের সামনে আসা মাত্র সামনের দিক থেকে হাত উঁচু করে সুশীলবাবু এগিয়ে এলেন। আরে মনোময়বাবু যে, বাজার করতে নাকি? ওই আর কি, এসব জায়গায় কি আর বাজার করে পোষায় মশায়? কোলেস্টেরলের জন্য মেয়ে তো খাসি খাওয়া বন্ধ করেই দিয়েছে। মাছও সেই মলের শোকেজে সাজানো। তা আপনিও কি বাজার করতেই নাকি? না, ঠিক বাজার নয়, ওই নাতির আবদারে আইসক্রিম কিনতে। একদম তাজা ইলিশ কাকু, গঙ্গার ইলিশ। একবার খেলে আর স্বাদ ভুলতে পারবেন না। হঠাৎ স্পষ্ট বাংলা উচ্চারণ শুনে মনোময়বাবু সুশীলবাবু পিছন ফিরে দেখেন একটি লম্বা দোহারা গড়নের ছেলে হাইপার মার্কেটের সামনের মাটিতে ত্রিপল পেতে বটি, দাড়িপাল্লা ও কয়েকটা নধর আকৃতির রুপুলি ইলিশ নিয়ে বসে আছে। ছেলেটির পরনে ঢলঢলে কালো রঙের প্যান্ট ও সাদা নীলকুচো চেক শার্ট। ছেলেটির বয়স 27 থেকে 30 বছরের মধ্যে হবে। গঙ্গার ইলিশ হবে না তো কি কাবেরীর ইলিশ হবে? কাবেরীতে ইলিশ পাওয়া গেলে তো এই দক্ষিণেরা মাছের মর্ম বুঝত। স্বগতোক্তির মতো করলেন সুশীলবাবু। একবার দেখি না সুশীলবাবু, চলুন। আমার আজ হবে না মনোময়বাবু। আইসক্রিম পেতে দেরি হলে নাতি চিৎকার শুরু করবে, আর তার জন্য নাতি ঠাকুরমার বাক্যবান আমাকে সহ্য করতে হবে। আমি আজ চলি। সুশীলবাবু রওনা হলে মনোময়বাবু মাছওয়ালা ছেলেটির দিকে এগিয়ে যান। ইলিশ কত করে? এই যে কাকু, কেজি 2500। 2.5? স্বগতোক্তি করে ঝুঁকে মাছ নেড়ে চেড়ে দেখতে শুরু করলেন মনোময়বাবু। মাছ যাচাই করা ওনার বহু পুরানো অভ্যেস। তুমি কি এই এলাকায় নতুন? আগে তো কোনো দিন দেখিনি। হ্যাঁ কাকু, এই আজ থেকেই এখানে বসছি। তা আগে কোথায় বসতে? আমি তো এই শহরে খুব বেশি দিন আসিনি। শুরুতে হ্যাল মার্কেটেই বসতাম, কিন্তু দেখলাম ওখানে বহুকালের মাছওয়ালাদের যা পসার, সেখানে নতুনদের পক্ষে সুবিধে করা মুশকিল। আমার এক বন্ধু বলল এদিকটায় নাকি সেরকম মাছ বাজার নেই, তাই কয়েকদিন ঘুরে ফিরে এখানেই চেষ্টা করতে চলে এলাম। ছেলেটার স্পষ্ট উচ্চারণ শুনে কিঞ্চিত স্তম্ভিত হলেন মনোময়বাবু। তারপর বললেন, বুঝলাম, তাই ইলিশ কত করে দেবে বলো? মুখে স্মিত হাসি রেখা ফুটিয়ে ছেলেটি বলল, কি যে বলেন কাকু,
আপনি হলেন গিয়ে আমার বাংলার লোক, আপনার কাছ থেকে কি আর বেশি নিতে পারি? ব্যাঙ্গালোরে সব জিনিসেরই যে আকাশ ছোঁয়া দাম। বিড়বিড় করে মনোময়বাবু বললেন, তা ঠিকই, গাজরও 120 থেকে 140 টাকা কিলো। তবুও ভাই কিছু কম করো। কাকু, আপনি আমার বাবার মতো, আপনার জন্য 2200। ঠিক আছে, তাই দাও, তবে ভালো করে ছাড়িয়ে কেটে দিতে হবে। নিশ্চয়ই কাকু, বলে একটা ইলিশ তুলতে তুলতে ছেলেটি বলল, কাকু দুটো দিই? মাঝারি তো? মাছের প্রতি মনোময়বাবু চিরকালীন দুর্বলতা। উপরন্তু বাংলার ছেলে ইলিশ নিয়ে এসেছে, আর কি মানা করা যায়? অগত্যা তিনি বললেন, ঠিক আছে দাও। ছেলেটি তৎক্ষণাৎ আঁশ ছাড়িয়ে ঝটপট পিস করতে শুরু করলো। কি ফাইন হাতের কাজ! হাতের সঙ্গে সমান তালে চলেছে ছেলেটির মুখও। আর বলবেন না কাকু, দেশের যা জঘন্য অবস্থা। আমার দাদু বাবা সবাই মাছওয়ালা, অনেক কষ্ট করে আমাকে বিয়ে পাশ করিয়েছিলেন। ভেবেছিলেন সরকারি চাকরি করব, কিন্তু কোথায় সরকারি চাকরি? চেষ্টা করে করে শেষে যখন ক্লান্ত, তখন এক বন্ধু বলল ব্যাঙ্গালোরে নাকি চাকরির অফুরন্ত সুযোগ। সেই খোঁজেই চলে এলাম, কিন্তু এখানেও দেখি একই হাল। শেষে পরিচিতের সাহায্যেই মাছের কারবার। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাছ কাটাও শেষ। প্যাকেটে মাছ ভরিয়ে মনোময়বাবুর হাতে ধরিয়ে দেয় ছেলেটি। টাকা মেটানোর সময় মনোময়বাবু ভাবেন, সত্যি দেশের কি দুরবস্থা, বিয়ে পাশ ছেলেকে কিনা মাছ বেচে দিন চালাতে হচ্ছে। মনোময়বাবু ফিরে যাওয়ার সময় পিছন থেকে ছেলেটি বলল, ও কাকু, আমার ফোন নাম্বারটা রেখে দিন, আমার নাম সুবীর, দরকারে ফোন করলে বাড়িতে মাছ পৌঁছে দেব। আবার আসবেন কাকু, সামনের সপ্তাহ থেকে আরও ভ্যারাইটি মাছ রাখব। ফেরার পর স্বভাবতই এত মাছ কেনার জন্য মনোময়বাবুকে বেয়াক্কেলে মানুষের তকমা পেতে হয়েছিল। যদিও মাছ খাওয়ার পরে মা মেয়ের মুখ দিয়ে আপনা থেকেই ফাটাফাটি শব্দটা নির্গত হয়েছিল। এরপর আরও কয়েকবার সুবীরের কাছ থেকে মাছ কিনেছেন মনোময়বাবু। একবার সঙ্গে কল্পনাও গিয়েছিল। বেশ খাতির হয়েছে ছেলেটির সঙ্গে। তুমি থেকে এখন তুই সম্বোধনের পরিণতি লাভ করেছে উভয়ের সম্পর্ক। কল্পনার জহুরির চোখ ও সুবীরকে দেখার পর বলেছে, ছেলেটি কিন্তু বেশ, কথাবার্তায় সৎও মনে হয়। তবে তুমি আবার গড়গড় করে নিজের সব কথা ওকে বলতে যেও না। মনোময়বাবুরও এই এক দোষ, দুদিনের আলাপেই নিজেদের সব কথা বাইরের লোককে বলে দেন। আজ রবিবার, আবারও মাছ কিনতে বেরিয়েছেন মনোময়বাবু। তবে এবার আর স্ত্রীর চিৎকার শুনে নয়, স্বেচ্ছায় সকাল 9টার দিকেই বেরিয়েছেন। সুবীরের কাছে আজ বেশ ভালো চেলা খয়রা আছে। ব্যাঙ্গালোরে তো এসব মাছ অকল্পনীয়। প্রফুল্লিত স্বরে মনোময়বাবু বললেন, চেলা কত করে রে সুবীর? বেশ তাজা লাগছে তো। একদম তাজা কাকু, ডিম ভর্তি। চেলা 800 টাকা কেজি আর খয়রা 900। দুটোই 1 কিলো করে দিই। ওরে বাবা, 1 কিলো? অত কে বাঁচবে? তোর কাকিমা আমাকে আর আস্ত রাখবে না। সে আপনি চিন্তা করবেন না, আমি ছাড়িয়ে বেচে দেব। তাও সুবীর, প্রতি সপ্তাহে কি আর এত এত টাকার শুধু মাছ কেনা যায়? কি যে বলেন কাকু, আপনি কত ভালো চাকরি করতেন, এখন পেনশন পান। দিদিভাই কত ভালো চাকরি করে, আপনার আবার চিন্তা কি? তুই কি করে আমাদের চাকরির খবর পেলি? থতমত হয়ে মুহূর্তের মধ্যে আবার নিজেকে সামলে নিয়ে সুবীর বলল, আসলে এ অঞ্চলে যেসব ছেলেমেয়েরা থাকে তারা তো বেশ ভালো চাকরি করে বলে শুনেছি। আর নিজের চাকরির গল্প তো আর আপনিই সেদিন করলেন। গম্ভীর স্বরে মনোময়বাবু বললেন, ও যাই হোক, তুই 2 রকমের মাছ হাফ কেজি করে দে, বেশি খাওয়ার লোক নেই বাড়িতে। মনোময়বাবু মনে মনে ভাবলেন, কল্পনা ঠিকই বলে, বাইরের লোকের সামনে কথাটা বোধহয় একটু বেশিই বলে ফেলেন উনি। সুবীর ঘষে ঘষে মাছের আঁশ ছাড়াচ্ছে। মাছওয়ালারা সাধারণত এতটা করে না, নেহাত মনোময়বাবুর স্পেশাল কাস্টমার, তাই। হঠাৎ রোদ ঝলমলে আকাশ কালো মেঘে ঢেকে ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। ব্যাঙ্গালোরের এই এক সমস্যা, আবহাওয়া ভীষণ খামখেয়ালি। তাড়াহুড়ো করে মনোময়বাবু বললেন, ওরে সুবীর, তাড়াতাড়ি কর, আমি ছাতা আনিনি, বৃষ্টি বাড়লে মুশকিল। আরে কাকু, আপনি ভাবছেন কেন? আপনি ঠিকানাটা বলে দিন, আমি মাছ পৌঁছে দেব। ঠিক বলছিস তো? আপনাকে মিথ্যে বললে তো আমার ক্ষতি কাকু। ঠিক আছে, এই 15 ক্রস রোডের বাঁদিকের শেষ অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট নাম্বার 401, একদম টপ ফ্লোর।
সোজা লিফট ধরে ওপরে উঠে যাবি। আচ্ছা কাকু, আপনি যান, আমি আসছি একটু পরেই। তোর টাকাটা? ও তখন নেব, আপনি যান, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে। ফ্ল্যাটে ফেরার সময় সামান্য ভিজে গিয়েছিলেন মনোময়বাবু। পোশাক বদলে গিন্নিকে চা বানাতে বলে টিভি চালিয়ে আয়েশ করে সোফায় বসেছেন। দময়ন্তী কানে হেডফোন লাগিয়ে বাবার পাশে বসে ল্যাপটপে একটা সিনেমা দেখছে। বাইরে বৃষ্টির তোড় বেড়েছে। কলিং বেল বেজে উঠল। মনোময়বাবু তড়িঘড়ি উঠে বললেন, বোধহয় সুবীর এসেছে। দরজা খুলে দেখা গেল ঠিক তাই। ভিজে সপসপে হয়ে দাঁড়িয়ে আছে সুবীর, হাতে মাছের প্যাকেট। হেসে বলল, এই নিন কাকু। আরে, এত বৃষ্টিতে আসার কি দরকার ছিল? আয় আয়, ভেতরে আয়। সুবীর একটু ইতস্তত করে বলল, আমি? না কাকু, আমি যাই, খদ্দের আসবে হয়তো। এই বৃষ্টিতে কোন খদ্দের আসবে শুনি? আয় ভেতরে। সুবীরকে এক প্রকার জোর করে ঘরে ঢোকালেন মনোময়বাবু। স্ত্রীকে 1 কাপ বেশি চা বানাতে বলে মেয়েকে বললেন, যা তো মা, একটা তোয়ালে নিয়ে আয়। দময়ন্তী ল্যাপটপ সরিয়ে রেখে একটা তোয়ালে এনে বাবাকে দিল। মনোময়বাবু সেই তোয়ালে সুবীরকে দিয়ে বললেন, ভালো করে মাথা মুছে নে। মাথা মুছে সুবীর মনোময়বাবুর পাশে সোফায় বসেছেন। টুকটাক কথাবার্তার অজুহাতে সুবীর একের পর এক প্রশ্ন করেই চলেছে। কাকু, এই ফ্ল্যাটের ভাড়া কেমন? মেনটেনেন্স কত টাকা পড়ে? বাংলায় আপনার বাড়ির দেখভাল কে করছে? আরও নানাবিধ প্রশ্ন। মনোময়বাবু নির্দ্বিধায় সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে কল্পনা গম্ভীর মুখে 3 কাপ চা টেবিলের উপর রেখে গেছেন। চায়ে চুমুক দিয়ে মনোময়বাবু বললেন, কল্পনা, খান কতক পাঁপড় ভাজো তো দেখি, বৃষ্টির দিনে চায়ের সঙ্গে বেশ লাগে। সুবীরও বাড়ির খাবার পায় না, ওই খাবে। বাবার কীর্তিকলাপ দেখে দময়ন্তীর যেন মাথায় আগুন জ্বলছিল। রেগে সোফা ছেড়ে উঠতে যাবে দময়ন্তী, আর সুবীর বলল, আরে ম্যাডাম, যাচ্ছেন কোথায়? আমাদের সঙ্গে বসে গল্প করুন। 2 চোখ দিয়ে অগ্নিবর্ষণ করে সো ইরিটেটিং বলে দময়ন্তী রান্নাঘরে চলে গেল। দময়ন্তী আই হলে চোখ লাগিয়ে দেখল নবীনজি এসেছেন। নবীনজি এই অ্যাপার্টমেন্টের প্রেসিডেন্ট। টপ ফ্লোরে দময়ন্তীদের পাশের ফ্ল্যাটে থাকেন। নবীনজি বাদে সমস্ত মালিকরা প্রবাসী হওয়ার দরুন অ্যাপার্টমেন্টে উনি সর্বেসর্বা। প্রতিটি টেনান্টকে ফাঁসির আসামি মনে করেন এবং তাদের উপর শকুনের দৃষ্টি রাখেন। দময়ন্তী ওনাকে একদম সহ্য করতে পারেন না। দরজা খুলে মুখে মেকি হাসি রেখা ফুটিয়ে দময়ন্তী বলল, বলুন নবীনজি, আপনাদের ফ্ল্যাটে কেউ এসেছে মনে হলো। দময়ন্তী মনে মনে ভাবে, বুড়োর মাইক্রোস্কোপিক দৃষ্টি ঠিক সব দেখতে পেয়েছে। মুখে বলল, হ্যাঁ ওই। দময়ন্তীর কথা শেষ হওয়ার আগেই সুবীর বলল, নমস্কার স্যার, আমার নাম সুবীর, মাছের ব্যবসা করি। আসুন না, একসঙ্গে বসে গল্প করি। মনোময়বাবুও বললেন, আসুন নবীনজি, চা খেতে খেতে বেশ গল্প করা যাবে। তারপর মেয়ের দিকে তাকিয়ে বললেন, তোর মাকে চা বানাতে বলতো। দময়ন্তী গম্ভীর মুখে রান্নাঘরে গিয়ে চাপার স্বরে মাকে বলল, দেখলে কাণ্ড, আমি কি আর সাধে বলি তোর বাবা বেয়াক্কেলে। এরপর প্রায় ঘণ্টাখানেক বেশ জমিয়ে আড্ডা চলল। নবীনজির সঙ্গে সুবীর মাছ এবং ভূগোল নিয়ে যে কত ধরনের আলোচনা করল তা শুনলে আশ্চর্য হতে হয়। সবাই চলে যাওয়ার পর কল্পনা ও দময়ন্তী মনের মধ্যে চাপা সমস্ত রাগ মনোময়বাবুর ওপর বর্ষণ করলে উনি শান্তস্বরে প্রত্যুত্তর দেন, তোমরা অহেতুক তিলকে তাল করো। মানুষের সঙ্গে মিশলে তবেই সম্পর্ক তৈরি হয়। এই যে দময়ন্তী সবসময় বলে নবীনজি খারাপ লোক, আজ মেশার পর জানা গেল যে উনি কেমন প্রাণখোলা মানুষ। সেই দিনের পর থেকে নবীনজি ও সুবীরের মধ্যে সখ্যতা গড়ে উঠেছে। সুবীর সকালবেলা কোনো রকমে মাছের দোকান সামলে ছুটে আসে এই অ্যাপার্টমেন্টে। নবীনজির বিশ্ব বকাটে ছেলে প্রেম অ্যাপার্টমেন্টের মেন গেটের কাছে দাঁড়িয়ে সিগারেট খায় আর সুবীরের সঙ্গে আড্ডা দেয়। দুজনের মধ্যে যে ফিসফিস করে কী কথা হয় তা কাকপক্ষিতেও টের পায় না। মাঝে মধ্যে সুবীর সন্ধেবেলা নবীনজির ফ্ল্যাটে যায়। সে আর আগের মতো সম্মান দিয়ে মনোময়বাবুর সঙ্গে কথা বলে না। ওনাকে দেখলে হাত তুলে বাচালদের মতো, কাকু সব ফার্স্ট ক্লাস তো বলে কেবল। মনোময়বাবু সুবীরের এহেন পরিবর্তিত আচরণে বেশ আঘাত পেয়েছেন। পরিবারের কথা মতো উনি আর সুবীরের সঙ্গে কথা বলেন না। মাছের জন্য পুনরায় শপিং মলে মনোময়বাবুর ভরসা হয়ে উঠেছে। দীপাবলির সকাল। সোফায় বসে আছেন মনোময়বাবু, কল্পনা ও দময়ন্তী। কারোর মধ্যেই উৎসবের আমেজ নেই।
গতরাতে কেউ ঠিকমতো ঘুমোতে পারেননি। মাঝরাতের পর থেকে ক্রমাগত করিডোর দিয়ে জোরে জোরে কিছু টানার শব্দ হয়েছে। এখন দরজা খুললেই করিডোরের আঁশটে গন্ধের জন্য গা গুলিয়ে উঠছে। দময়ন্তীদের বিপরীতের ফ্ল্যাটে এক সদ্য বিবাহিত দম্পতি থাকে। দীপাবলি উপলক্ষে তারা দেশের বাড়ি গেছে। তাদের পাশের ফ্ল্যাটটি আপাতত খালি। পুরনো ভাড়াটে ছেড়ে দেওয়ার পর মালিকের কাছ থেকে ফ্ল্যাট রং করার দায়ভার গ্রহণ করেছেন নবীনজি। যদিও একদিনও রঙের তিলেক চিহ্ন কারোর দৃষ্টিগোচর হয়নি। আজ সকাল থেকে যে ওই বন্ধ ফ্ল্যাটের ভিতর মানুষজন আছে তা দরজার কাছাকাছি গিয়ে বুঝতে পেরেছে দময়ন্তী। বর্তমানে দীপাবলির জন্য অ্যাপার্টমেন্ট প্রায় খালি। শুধু ফার্স্ট ফ্লোরে এক বয়স্ক দম্পতি আছেন। দময়ন্তীরা দুর্গাপুজোর সময় বাংলায় গিয়েছিল, কিন্তু ছুটির সমস্যার জন্য দীপাবলির আগে ফিরে আসতে হয়েছে। কল্পনা ও দময়ন্তী বেশ বুঝতে পারছেন এই অ্যাপার্টমেন্টে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। মনে মনে তাই নতুন ফ্ল্যাট খোঁজার সিদ্ধান্ত নিয়েছে দময়ন্তী। দুপুরবেলা কিছু বিশেষ কাজে দময়ন্তীকে অফিসে যেতে হয়েছিল। ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে। লিফট থেকে নামা মাত্র দময়ন্তী দেখে করিডোর সম্পূর্ণ অন্ধকার। শুধু বন্ধ ফ্ল্যাটের দরজার সামনে সামান্য ফাঁক। সেই ফাঁক দিয়ে ক্ষীণ আলো এসে করিডোর জুড়ে মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। কৌতূহলবশত গুটি গুটি পায়ে সেই আলোক উৎসের দিকে এগিয়ে যায় দময়ন্তী। দরজার ফাঁক দিয়ে দেখা দৃশ্য ওর পায়ের তলার মাটি কাঁপিয়ে দেয়। নবীনজি ও অচেনা দুই যুবক মিলে বড় বড় মাছের মুখে কিছু গুঁজছেন। গোটা ঘর ভর্তি অজস্র পেটি, কোনোটায় মাছ, কোনোটায় বরফ। নবীনজি কাজ করতে করতে অশ্লীল হেসে বলছেন, মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর সমাজ ডুববে আর আমরা উড়ব। দময়ন্তী বুঝতে পারে অবধারিত বেআইনি কোনো কাজ চলছে। তাড়াতাড়ি মোবাইল বের করে ভিডিও রেকর্ডিং শুরু করে। যেভাবেই হোক এই খবর পুলিশ পর্যন্ত পৌঁছাতেই হবে। হঠাৎ কানের পিছনে ভারী কিছুর স্পর্শে চমকে ওঠে দময়ন্তী। মাথা ঘুরিয়ে দেখার আগেই প্রেমের কর্কশ কণ্ঠস্বর ভেসে আসে, মাথা ঘোরানোর চেষ্টা করবি না, কোনো চালাকি করার চেষ্টাও করবি না শালি। এক্ষুনি তোর খেল খতম করে দিতাম, কিন্তু তোদের জন্যই আজ আমরা এত বড় সুযোগ পেয়েছি। তোরাই তো এই মাছওয়ালাটাকে এনেছিলি, সেই তো এত এত মাছ জোগাড় করে দিল বলে আজ আমরা তোর বাপ মাকেও লোক দিয়ে ঘরে বন্ধ করে দিয়েছি। আজ রাত পের হলেই তোদের সবার খেল খতম। কত রাত দময়ন্তী জানে না। মোবাইল কেড়ে নিয়ে চোখ হাত পা বেঁধে ওকে বসিয়ে রেখেছে প্রেম। হঠাৎ ওর হাতে টান লাগলো। প্রেম দময়ন্তীকে পাঁজাকোলা করে তুলে একটা গাড়িতে বসিয়ে দিল। চারিদিকে উৎকট আঁশটে গন্ধ। গাড়ি চলতে শুরু করেছে। গাড়ি চলছে, দুর্বার গতিতে চলছে। দময়ন্তী বুঝতে পারছে ওর অন্তিম মুহূর্ত সমাগত। হঠাৎ ঝাঁকুনি দিয়ে গাড়ি থেমে গেল। জঙ্গলের রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল। সেই রাস্তা বিশাল পুলিশ বাহিনী ঘেরাও করেছে। গাড়ির দরজা খুলে নবীনজির মাথায় বন্দুক রাখল সুবীর। নেমে আসুন নবীনজি। গাড়ি থেকে ধীরে নামলেন স্তম্ভিত নবীনজি। তারপর ফিসফিসিয়ে সুবীরের কানে বললেন, এসব কি সুবীর? বিদ্রুপাত্মক স্বরে সুবীর বলল, আপনি যে ড্রাগের কারবারের সঙ্গে যুক্ত তার টের আমরা অনেক দিন আগেই পেয়েছিলাম, কিন্তু উপযুক্ত প্রমাণ ছিল না আমাদের কাছে। তবে এটুকু জানতাম যে আপনারা বিভিন্ন খাদ্যদ্রব্যের মধ্যে ড্রাগ চালান করেন, তার মধ্যে মাছ অন্যতম। তবে এত বড় অর্ডার আপনি এর আগে একা কোনো দিন সামলাননি, তাই আপনাকে ছিপে গাঁথার জন্য প্রচুর মাছ সাপ্লাইয়ের টোপ দিই। আপনিও সেই টোপ গেলেন। দীপাবলির রাতে বানের ঘাটটার দিকে খুব একটা সিকিউরিটি থাকে না। উপরন্তু বানের ঘাটটা জঙ্গলময় এলাকা। জঙ্গলের পথ ধরে একবার হসুর পৌঁছাতে পারলেই সোজা চেন্নাই পোর্ট, তারপর জাহাজে করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ড্রাগ ভর্তি মাছ, তাই না নবীনজি? নির্বাক নবীনজি চোখ দুটো রাগে যেন ফেটে পড়ছে। সুবীর আবার বলল, বাই দ্য ওয়ে, আই এম সুবীর বিশ্বাস ফ্রম ক্রাইম ব্রাঞ্চ। নবীনজি, প্রেম ও ওনাদের অন্যান্য সঙ্গীদের পুলিশ গাড়িতে তুলে নিয়ে গেছে। বাঁধন খুলে দময়ন্তীকে গাড়ির বাইরে বের করেছে সুবীর। দময়ন্তী উৎকণ্ঠা নিয়ে সুবীরকে জিজ্ঞাসা করে, আমার বাবা মা? আপনি চিন্তা করবেন না ম্যাডাম, ওনারা সেফ আছেন। থ্যাংক ইউ অফিসার, বলে মৃদু হাসে দময়ন্তী। তারপর বলে, ক্রাইম ব্রাঞ্চের অফিসার যে আজকাল এত ভালো মাছ কাটতে পারে জানতাম না। আসলে মাছ কাটা আমার রক্তে আছে। আমার পরিবার সত্যিই মাছের কারবার করে। ছোট থেকে বাবাকে বটিতে মাছ কাটতে দেখলে মনে হতো ওই আঁশ বটিতে অপরাধীদের মুন্ডু ফেলবো।
সেই কারণেই এই পেশায় আসা। সুবীরের গাড়ি জঙ্গলের রাস্তা ধরে ইলেকট্রনিক সিটির দিকে যাচ্ছে। পাশে নির্বাক দময়ন্তী। হঠাৎ সুবীর বলে, ম্যাডাম, মাছওয়ালা কি এখনও খুব ইরিটেটিং? আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।